হ্যালো এভরিওয়ান, আমি সুস্মিতা। আজকের একটি নতুন ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি সবাই খুব খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও এখানে বেশ ভালো আছি। আজ থেকে আমাদের ওসাকা ট্যুর শুরু হতে চলেছে গত 4 দিনের জন্য। তার জন্য ভোর 4টে ঘুম থেকে উঠে স্নান টান সেরে একদম রেডি হয়ে নিয়েছি, আর সঙ্গে একটু চাউমিনও বানিয়ে নিয়েছিলাম। রাস্তায় কোথায় খেতে পাবো কি পাবো না ওই জন্যই। আর আমাদের সকালের ট্রেনটা ছিল ওই 6টা নাগাদ, ভোর 6টা। ওই জন্য ঠিক মতো স্টেশনে আমরা পৌঁছে গেছিলাম। আর এই যে আমাদের ট্রেনও চলে এসছে। এখানে একটা খুবই সুন্দর জিনিস রয়েছে, যেদিকে ট্রেনের ডাইরেকশন রয়েছে ওই দিকেই তুমি তোমার সিটটা মেনটেন করতে পারো, ঠিক এইভাবে। এই জিনিসটা প্রথম আমি যখন দেখেছিলাম না, আমার খুব ভালো লেগেছিল, তাই ভাবলাম এই জিনিসটা তোমাদের সঙ্গে একবার শেয়ার করা যাক। গুড মর্নিং। এখন থেকে পুরো 4 দিনের ট্রিপ, একদম 4 দিনের ট্রিপ আমাদের, লং জার্নি। এখন বাজে 6টা 1, একদম রাইট টাইমে ট্রেনটা ছেড়ে দিয়েছে। চলো এবার বাইরের দৃশ্য দেখতে দেখতে আমরা পৌঁছে যাব। আমাদেরকে প্রায় ওই 2টো ট্রেন চেঞ্জ করে ওসাকাতে পৌঁছে গেছিলাম। পৌঁছে যাবার পর না কোথায় যাব না যাব কিছুই বুঝতে পারছিলাম না, যেহেতু অনেকটা বড় একটা স্টেশন। আর এখানে আমাদের কাছে একটা বড় লাগেজ ছিল, দেখতেই পেয়েছো। আর এই লাগেজটা রাখার জন্য এখানে না লকার সিস্টেম রয়েছে। এখানে এই জিনিসটা খুবই ভালো, সব জায়গায় বড় বড় লাগেজ নিয়ে ঘুরতে যেতে হবে না। এখানে এই ব্যবস্থাটা খুবই সুন্দর। কীভাবে রেখেছি এটা তোমাদেরকে যখন আমরা আবার লাগেজটা বের করাবো তখন দেখাবো। লাগেজ রাখা তো অলরেডি হয়ে গেছে, আর প্রচণ্ড খিদে পেয়েছিল। স্টেশনের মধ্যেই বিভিন্ন ধরনের দোকান ছিল, তবে আমরা 7-Eleven থেকে এই চিকেন ফ্রাইটা কিনে নিয়ে এসেছি। চলো এটা খাওয়া দাওয়ার পর এবার আমরা বেরোবো ঘুরতে। তো ওসাকাতে আমাদের আজকে 3টে জায়গা ঘোরার রয়েছে। তো প্রথমে আমরা যাব এখান থেকে উমেদা স্কাই বিল্ডিং, আর এইটা হচ্ছে স্টেশনের বাইরের দিকটা। তো অসম্ভব সুন্দর চারদিকটা, তবে আজকের ওয়েদারটা না একটু মেঘলা ওয়েদার ছিল, হালকা হালকা বৃষ্টিও পড়ছিল। আর সামনে এই জায়গাটা না যতই দেখছি মনে হচ্ছিল যেন আরেকটুক্ষণ থাকলে বেশ ভালো হতো। এখানে খুব সুন্দর একটা ফোয়ারা রয়েছে, আর এই যে দেখছো একটা পুতুল, এর মুখ থেকে না জল বেরোচ্ছে, এটা ঠিক বোঝা যাচ্ছিল না। খুব সুন্দর একটা জায়গা। তো চলো এবার এখান থেকে কিছুক্ষণ হাঁটতে হবে, দিলেই পৌঁছে যাব ওই উমেদা স্কাই বিল্ডিং, যেটা হচ্ছে খুবই বড় একটা টাওয়ার, যেখান থেকে পুরো জাপানটাকে খুব সুন্দরভাবে দেখা যায়। আর এটা হচ্ছে উমেদা স্কাই বিল্ডিংয়ের সামনের দিকটা। আর এখানে এসে না আমরা অনেক ঘুরপাক খেয়েছি, তারপর গিয়ে পৌঁছাতে পেরেছি। প্রথমে এসে বুঝতেই পারিনি যে কোন দিক দিয়ে ঢুকবো, কোন দিক দিয়ে ঢোকার এন্ট্রি রয়েছে, কিছুই বুঝতে পারছিলাম না। অনেকক্ষণ আমাদের এখানে সময়টা কেটে গেছিলো, তারপর গিয়ে আমরা খুঁজে পেয়েছি। অবশেষে আমরা এখন লিফটে উঠে যাব। প্রায় 140 মিটার হাইট উপরে উঠে এসেছি। তারপর আবার আমাদের এক্সেলেটার করে উপরে উঠতে হবে। এই এসকেলেটরটা দেখেই না আমার প্রথমে ভয় লাগছিল, কারণ দেখতে যতটাই সুন্দর লাগছিল অতটাই ভয়ঙ্কর লাগছিল আমার, কেননা আগে আর পেছনে কেউ ছিল না আমাদের। অবশেষে আমরা পৌঁছে গেছি, আর এটি খুবই ফেমাস একটা এসকেলেটর ইন ওসাকা। আর এখানেই টিকিট কাউন্টার রয়েছে, মানে ভাবো কতটা উঁচুতে এসে আমরা টিকিট কাটছি। যাই হোক, এখানে পার পার্সন টিকিটের প্রাইস হচ্ছে 2000 ইয়েন। তো 2টো টিকিট আমরা এইভাবে পেয়ে গেছি। এর টাওয়ারটা ঠিক এইভাবেই দেখতে, তো বাইরের থেকে ঠিক এমনটাই লাগে। তো এখানে আরও ছোটোখাটো অনেক দোকানপত্র ছিল, তো ওগুলো আর দেখিনি আমরা। তো এখন টিকিট শো করে এবার আমরা ভেতরে চলে যাব। আবার লিফটে উঠে এখন আমরা 39th ফ্লোরে চলে যাব, আর ওখান থেকেই নিচের সুন্দর দৃশ্য দেখতে পাবো। আর এখানে লেখা আছে কুচুতেইন। চলো এবার ভেতরের দিক করে দেখা যাক। আর আমি এখানে এসে প্রথমেই আগে এই জানলা দিয়ে আগে বাইরের দৃশ্যটাকে দেখছিলাম, এত সুন্দর লাগছিল। তবে ওই যে বললাম আজকের ওয়েদারটা হালকা একটু মেঘলা ওয়েদার ছিল, ওই জন্য একটু ফগি ফগি লাগছে, তবে দেখতে না অসম্ভব সুন্দর লাগছে। এই এখন তো আমরা আছি 39th ফ্লোরে, আর এখান থেকে নিচের দৃশ্যটাকে দেখেই যেন মাথাটা ঘুরিয়ে দেবে ওরকমই মনে হচ্ছে। আর ওই যে গাড়িগুলো যাচ্ছে যেন মনে হচ্ছে খেলনা গাড়ি, আর এত এত বড় বড় উঁচু উঁচু বিল্ডিং, খুব সুন্দর লাগছে।
এখানে আরও অনেক সুন্দর সুন্দর পেন্টিং থেকে শুরু করে আরও অনেক কিছু ছিল যে দেখার জন্যে। তো আর এখানে সব থেকে যেটা বড় ভালো লেগেছে এই জায়গাটা, আর এখানে এসে সবাই ফটো বা ভিডিও করছিল, বাট আমাদের সময় অনেকখানি পরে এসছে। এই যে এখানে কুচুতেইন লেখা আছে, যেটা অবজারভেটরির আন্ডারে থাকে, আর এখানে তার ডেটটাও লেখা ছিল। অনেক দিন পরে ভিডিওগুলো দিচ্ছি, কারণ এত এত ভিডিও এডিট করা আছে না, দিতে অনেকটাই সময় লেগে গেছিলো। তবে এত বড় একটা এক্সপেন্সিভ জায়গায় এসে এখানে বসে বসে এই কফি আইসক্রিম খাওয়ার মজাটাই না অনেকটাই আলাদা ছিল আমাদের কাছে। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন আমরা একদম বিল্ডিংটার উপরে চলে এসেছি। এটা হচ্ছে 40th ফ্লোর, আর এখান থেকেই অসাধারণ সুন্দর দৃশ্য দেখা যায়। প্রচণ্ড বাতাস বইছিল, আর ওয়েদারের অবস্থা দেখো, তাও খুব সুন্দর লাগছে চারিপাশটা। আর এখান থেকে ওই যে বড় বড় দুটো এসকেলেটর না, এইভাবে দেখা যায়, দেখতে ভারী সুন্দর লাগছে। আর এটাকে অ্যাকচুয়ালি বলা হয়ে থাকে ফ্লোটিং গার্ডেন অবজারভেটরি। হাইট হচ্ছে না পুরো 170 মিটার, আর এখানে দুটো টাওয়ারকে মিক্স করে এই স্কাই টাওয়ারটা রয়েছে। তো এই ছিল উমেদা স্কাই বিল্ডিংয়ের পুরো সুন্দর দৃশ্য। আর এখানে আরও একটা সুন্দর জিনিস রয়েছে, যে এখানে একটা লাভ কি পাওয়া যাচ্ছে, যেখানে তুমি তোমার নাম লিখে দিয়ে এখানে ওটাকে টাঙিয়ে দিয়ে যেতে পারো, মানে হ্যাং করে যেতে পারো, যে আর তুমি উইশ করতে পারো। এখানে এটাকে নাকি বলা হয়, তুমি যদি কিছু উইশ করো তাহলে সেই উইশ তোমার পূর্ণ হবে। বাট প্রাইসটাও খুব হাই ছিল বলে আমরা এই কাজটা আর করে থাকিনি। তবে এখানে এসে দেখছিলাম খুব সুন্দর লাগছিল, সবাই অনেক আগে আগে নাম লিখে এখানে হ্যাং করে দিয়ে গেছে। তো এতটাই ছিল আমাদের উমেদা স্কাই বিল্ডিংয়ের সফর, খুবই সুন্দর লাগলো। আর এই এসকেলেটরগুলোতে চেপে না আমার খুব ভালো লেগেছে, অসাধারণ ফিলিং হয়েছে, কারণ আগু পিছু কেউ নেই, আমরা মাত্র দুটিতে, আর খুব সুন্দর সুন্দর ভিডিও শ্যুট করেছি, খুব এনজয় করেছি। তো যাই হোক, এবার চলো আমরা যাব জাপানের সব থেকে একটি বড় ক্যাসেল। তো যাওয়ার আগে এখানে এই ফুলগুলোকে দেখছিলাম, দেখতে একদম গোলাপ ফুলের মতো, কিন্তু এর নাম হচ্ছে ক্যামেলিয়া, খুব সুন্দর দেখতে। আর যেটা বলছি, এখানে আমরা অ্যাকচুয়ালি এসেছিলাম এই সময়টাতে চুজ করেছি কেন না, এই সময় খুব সুন্দর চেরি ব্লসম দেখা যায়, বাট ওয়েদারের খারাপের জন্য আর এবছর মনে হয় চেরি ব্লসম একটু দেরি করে ফুটেছে, ওই জন্য এত ভালো করেও দেখা যায়নি, ওই কুঁড়িগুলো হালকা হালকা ফুটেছে। তো যাই হোক, এখন আমরা ক্যাসেলের ভেতরে ঢুকে গেছি, আর ওই যে দূর থেকে দেখা যাচ্ছে ক্যাসেলটা বেশ সুন্দর গ্রিন কালার, আর তার সঙ্গে অ্যাশ কালারের মিক্সে এটা সুন্দর বেশ লাগছে। আর তার পাশ দিয়ে খুব ছোট্ট একটা নদী বয়ে গেছে, আর এখানে সবাই বোট সাফারিও করছে। আর ওই যে ওই দূরে দেখছো সবাই রাস্তা পারাপার করছে ক্যাসেল যাওয়ার জন্য, আর ওখান দিয়ে আমরাও যাব। আর এখন ঘড়িতে বাজে জানো ওই 4টে মতো বাজতে চায়, অনেকটাই বিকেল হয়ে গেছে। তো চলো, এরকম সবাই রাস্তা পারাপার করছে, এবার আমরাও ক্যাসেলের দিকে এগিয়ে যাই। এটি হচ্ছে মোস্ট বিউটিফুল ক্যাসেল ইন জাপান অ্যান্ড ওয়ান অফ দ্য মোস্ট হিস্টোরিক্যাল সাইট ইন জাপান অলসো। আর এটি বেসিক্যালি তৈরি হয়ে থাকে উড আর স্টোন দিয়ে। বেসিক্যালি ক্যাসেল মানে হচ্ছে দুর্গ, যেমন আমাদের ফোর্ট রয়েছে তেমনি। আর আগেকার দিনে যুদ্ধের সময় 16th সেঞ্চুরিতে যখন যুদ্ধ হতো, এরকম বড় বড় ওয়াল তৈরি করা হতো যুদ্ধের হাত থেকে বাঁচার জন্য বা যুদ্ধ করার জন্য। আর এই ওসাকা ক্যাসেল আরও দুটো জিনিসের জন্য ফেমাস থাকে। একটি হলো এই স্প্রিং টাইমের সময়, কারণ এই সময় খুব সুন্দর চেরি ব্লসম হয়, আর একটি হচ্ছে অটাম লিভসের জন্য, অটামের সময়। এই দুটো সময় ওসাকা ক্যাসেল খুবই ফেমাস, কারণ চারদিকে খুব সুন্দর চেরি ব্লসম যেমন হয় তেমনি অটাম লিভসও হয়। ওসাকা ক্যাসেল ভিজিট কমপ্লিট করে এবার আমরা এখন স্টেশনে চলে এসেছি। এখান থেকে প্রথমে আমাদের লাগেজটা নিয়ে নেব। আমাদের ট্রেনের যে আইসি কার্ড থাকে ওটা দিয়েই আমরা লকারটাকে লক করেছিলাম। তো আমাদের লকার এখন খুলে গেছে, আর এখান থেকে আমাদের ব্যাগটা নিয়ে নেব। এটা খুবই একটা ভালো জিনিস যে বড় বড় ব্যাগ নিয়ে এদিক ওদিক ঘুরতে হবে না। স্টেশনে খুব সুন্দর লকার রয়েছে, ওখানে লক করে দাও, তারপর আরামসে এদিক ওদিক ঘোরো, তারপর আবার ব্যাগ নিয়ে সুন্দর চলে যাও। আমরা খুব টেনশনে ছিলাম যে এটা আমরা ঠিকমতো করতে পারবো কিনা। অ্যাট লাস্ট খুব সুন্দর করে কাজটা কমপ্লিট করতে পারলাম। তো
তো এখন আমরা স্টেশনে চলে এসেছি, ট্রেনের জন্য ওয়েট করছি। তো এখন আমরা ওসাকা স্টেশনেই রয়েছি। আর এখান থেকে আমাদের যেখানে হোটেলটা রয়েছে ওটা হচ্ছে সুরোহাসিতে রয়েছে। তো এখান থেকে প্রায় 40 মিনিটস আমরা ওসাকা লুপ লাইন করে যাব। তো প্রায় 40 মিনিটস পর আমরা ট্রেন থেকে নেমে এখন রুমের দিকে পাড়ি দিচ্ছি। মানে স্টেশন থেকে আমাদের রুমটা না বেশ অনেকটা দূরে ছিল। অনেক কষ্টের পর আমরা আপাতত রুমে ঢুকেছি। ঢুকেই এখানে দেখি একটা কিচেন রুম রয়েছে আর একটা ছোট্ট বসার জায়গা রয়েছে। আর আমাদের যে রুমটা ছিল এটা একদম সেকেন্ড ফ্লোরে ছিল। রুমে ঢুকতে বেশ সুন্দর ছোট্ট একটা সাজানো গোছানো রুম ছিল। নিচে একটা ছোট্ট বেড পাতানো রয়েছে আর এখানে টিভিও রয়েছে, ক্যাবিনেট, আর সঙ্গে ছোট্ট একটি বেড দিয়েছে। আর এখানে ছোট্ট একটা ফ্রিজ রয়েছে যেখানে আমরা আপেল আরও অনেক ছোটোখাটো জিনিস রেখেছি। আর যেহেতু আমরা 4 দিন এখানে থাকবো ওই জন্য এক্সট্রা বেশ কয়েকটা লাগেজও দিয়েছিল। অ্যাট লাস্ট পৌঁছতে পারলাম। মানে ঢোকার আগে গেটের সামনেই ছিল ইলেকট্রনিক্স কি ছিল, হ্যাঁ ইলেকট্রনিক্স লক ছিল। মানে প্রথমে তো মানে বুঝতেই পারিনি। তারপরে ভালো করে ওখানে ইনস্ট্রাকশন লেখা ছিল, ওখান থেকে দেখে ঠিকঠাক করে নাম্বার পুট করে তারপরে ভেতরে ঢোকা হলো। মানে এটা হচ্ছে একজনের বাড়ি, কিন্তু ওনারা এটিকে একটি হোমস্টে করে দিয়েছেন। এনারা এখানে থাকেন না। এখন তো ফ্রেশ হবো, তারপরে আবার বেরোবো ঘুরতে। তো দেখা হচ্ছে। তো যাই হোক, এখন আমরা একদম ফ্রেশ হয়ে চলে এসেছি। আজকের লাস্ট যে জায়গাটা ভিজিট করব নাম হচ্ছে দোতনবরি রিভার মার্কেট। আর এই জায়গাটিকে নাইট লাইফ এরিয়া নামেও পরিচিত হয়ে থাকে। কেননা দেখো চারিদিকটা কি সুন্দর আলোয় আলোয় সমাজ্জিত হয়ে রয়েছে। মাঝখান দিয়ে ছোট্ট একটা নদী বয়ে গেছে আর দুদিকে রয়েছে আলোতে ভরা। কি সুন্দর রেস্টুরেন্ট থেকে শুরু করে লোকাল অকারণ্যয়, যেদিকে তাকাও একদম আলোই আলো। কি সুন্দর অসাধারণ দৃশ্য। আর আমার সব থেকে যেটা বেশি ভালো লেগেছিল না, যখন এখান দিয়ে এই বোটগুলো যাচ্ছে কি সুন্দরই না লাগছে। আর তবে এই জলটা কিন্তু যথেষ্ট নোংরা ছিল আর খুব ভালো লাগছিল। এত লোক আমি জাপানে কোথাও দেখিনি। এখানে কিন্তু নিয়ম শৃঙ্খলাবিহীন, তবে হ্যাঁ সবাই একটা নিয়মের মধ্যে আছে, তবে অতটাও নয়। তো বেশ সুন্দর লাগছে। এই জায়গাটা দেখে আমার সব থেকে বেশি ভালো লেগেছিল। ওসাকাতে এই দোতনবরি রিভার মার্কেট কিন্তু অনেক কিছুর জন্যই বিখ্যাত রয়েছে। খাওয়া দাওয়া থেকে শুরু করে এখানে একটি রয়েছে যে গিল্কো সাইনম্যান, এটি কিন্তু খুব ফেমাস রয়েছে। এখানে সবাই কিন্তু বোট সাফারি করছিল। তো আমরা ভাবলাম আমরাও কেন নয়। তবে এক একজনের টিকিটের মূল্য হচ্ছে 1500 ইয়েন। তো চলো এখন যাওয়া যাক, বোটে গিয়ে বসে পড়ি। সবাই অলরেডি বসে গেছে, এই 2টো চেয়ার বাকি ছিল। তো চলো। তবে এখানে এই যে একজন মহিলা দেখতে পাচ্ছ, উনি কিন্তু সমস্ত কিছু এখানে এক্সপ্লেন করে দিচ্ছেন যে এখানে কি করা যাবে, কি করা উচিত, কি উচিত নয়। এখানে অনেক কিছু রেস্ট্রিকশন রয়েছে, তো সেগুলো ভালো করে আমাদেরকে বুঝিয়ে দেওয়া হচ্ছিল। আর আমরা যেতে যেতে এখানে খুব সুন্দর তার আলোক সজ্জিত দৃশ্য উপভোগ করছিলাম। এই দোতনবরি রিভার মার্কেটে আসার আগে আমরা এখানে আগে থেকে জেনেছিলাম যে এখানে সব থেকে ফেমাস একটা ফুড হচ্ছে তাকোয়াকি, যেটা অক্টোপাস থেকেই তৈরি হয়ে থাকে। তো এইখানে এটিকে তাকোয়াকি অক্টোপাস ডাম্পলিং বলা হয়ে থাকে। মানে একটি বল আকার এটিকে তৈরি হয়ে থাকে। মানে একটা লিকুইড দিয়ে থাকে, তার ভেতরে এই এক একটা ছোট ছোট অক্টোপাসের পিস দেওয়া থাকে, দিয়ে সেটাকে সুন্দর করে মশলা দিয়ে ফ্রাই করা হয়। খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়েছিল। আমরা কিন্তু দুজনে বেশ মজা করে খেয়ে দিয়েছি। তো চলো, আজকের ভিডিওটা কিন্তু এত দূরে ছিল। খুব সুন্দর একটা দিন উপভোগ করলাম দুজনে, আমরা খুব ভালো করে কাটালাম, খুব মজা করেছি। সব কিছু তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করেছি। ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে, তবে যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানিও। বাই বাই।